সুপ্রভাত সকলকে একটা নতুন দিনের শুভেচ্ছা। তার সঙ্গে 2025 সালের প্রথম ভ্রমণে আপনাদেরকে স্বাগত। সালের প্রথম ভ্রমণটা আমরা শুরু করেছি একটা ছোট্ট উইকেন্ড ট্রিপ দিয়ে। একদম উইকেন্ড ট্রিপ। একদিনে আপনারা কোথায় বেড়াতে পারবেন তারই হদিশ থাকবে এই ভিডিওতে। আমরা আজকে চলে এসেছি এমন একটা জায়গায় যেখানে শুধু অসাধারণ প্রকৃতি নয়, যেখানে জড়িত মাইথোলজি এবং হিস্ট্রিও। আজকে আমরা ঘুরতে এসেছি বিহারের ভাগলপুর জেলার কেহেলগাঁওতে। হাওড়া থেকে রাত 9:30টায় 13071 হাওড়া জামালপুর এক্সপ্রেস ধরে ভোর 4:30তে নামলাম কাহালগাঁও স্টেশন। রাতে বিহারের ট্রেন যাত্রা কেমন ছিল তা জানিয়েছি আগের ভিডিওতে। এখনো যারা দেখেননি অবশ্যই আই বাটনে ক্লিক করে বা চ্যানেলে দেখে নিতে পারেন। মোটামুটি 4:30 বাজলো ভোর। একদম ঠিক টাইমে ট্রেন আমাদের কেহেলগাঁও একটা ছোট্ট স্টেশনে নামিয়ে তার গন্তব্যের দিকে চলে যাচ্ছে। এই যে আমার পাশে দেখা যাচ্ছে ট্রেন যাচ্ছে। আপাতত চলুন দেখি কেহেলগাঁও স্টেশনটা একটু। একদম এখন কুয়াশা মাখা সকাল, ভোরবেলা। সকাল বলা চলে না, একদম ভোর। এখন মোটামুটি 5টা এখনও বাজেনি, 4:50। তো আমরা কেহেলগাঁও স্টেশনের ওভারব্রিজে। ভীষণ এখানে কুয়াশা আছে, খুব সুন্দর লাগছে। পুরো ফাঁকা স্টেশন, কেউ নেই আমরা বাদ দিয়ে এরকম মনে হচ্ছে। দু একটা সবজিওয়ালা উঠলো নামলো এরকম। আমি বলি আপনাকে আছে যে একটা ছবি তুলে নিয়ে এখন তুমি ছবি তো তোলো না। ভোরবেলা স্টেশন থেকে বেরিয়ে আগে 1 কাপ করে চা, তারপর আমরা এগোবো গঙ্গার দিকে।
স্টেশনের বাইরে বেরিয়ে আগে একটু চা খেলাম, তারপর অন্ধকার ভেদ করে হাঁটা লাগালাম গঙ্গার দিকে। কারণ আজকে আমাদের প্রথম গন্তব্য গঙ্গা বক্ষে মাথা উঁচু করে জেগে থাকা 3টি পাহাড়। গঙ্গা ঘাটে যখন পৌঁছালাম মোটামুটি ভোর 5টা, তখনই সবাই গঙ্গায় স্নান করছেন এই ঠান্ডায়। আমরা আলো ফোটার অপেক্ষা করতে থাকলাম। আমরা এখানে বেশ চৌকি মতো পাতা আছে, তাতে বসে বসে ঠান্ডায় কাঁপছি, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কুয়াশাগুলো বয়ে বয়ে যাচ্ছে, আর সেখানে সবাই ডুবকি লাগাচ্ছে টুকুস টুকুস করে। নৌকাগুলো দাঁড়িয়ে আছে, এগুলো করে কিছুক্ষণ পরে আলোটা ফুটলে দেখা যাবে গঙ্গার মাঝে দ্বীপগুলো, সেটার জন্যই আমরা অপেক্ষা করছি। এখনো পর্যন্ত কিচ্ছু নেই। কটা বাজে? 5:30? আজ প্রচন্ড কুয়াশা। এখান থেকে একটা বোট ভাড়া করে আমরা যাব পাহাড়গুলো ঘুরতে। সকাল সকাল এখনো আলো ফোটেনি, তো বসে আমরা কি করব, খাবার দাবারের চেষ্টা করছি। অর্ধেকটা খেয়েছে, খেয়ে যেটুকু খেতে পারেনি সেটা আমার জন্য নিয়ে চলে এসছে। ছিল বলে সবাই একটু একটু করে খেয়েছে, আমার স্টুডেন্টের বাচ্চাগুলো খাওয়াবে কি করে দিদি? তো এই কেন নাকে নাকে কি আছে? মাস্কে কি আছে? ঠান্ডা লাগছে, হাঁচি পাচ্ছে। তাহলে খেতে হবে না। এরপর আসছে মধুরিমার আরেকটা আইটেম, কচু বাটা। সকালবেলা ঘুম থেকে উঠে শুধু মুখে কচু বাটা কে খায়? এটা আমাদের মতো পাগলটা ছাড়া কেউ খাবে না এরকম ভাবে। একটুখানি ভুল বললো, আমাদের না বলে আমার মতন। আমি তো খাবই। এরপর হচ্ছে কালকে রাত্রেবেলা সেই রুমালি রুটি, ঠিক আছে, এখানে বেঁচে গেছে, সেটা কিভাবে 5 জনে ভাগ করা হবে সেটা চিন্তা করা হচ্ছে। এই যে তোর ভাত ধর। আমি ধরতে পারবো না, সরি। পুরি মা কেমন টলবল টলবল করছে। ভেবেছিলাম হাতে টানায় নৌকায় যাব, কারণ কাহালগাঁও হলো গাঙ্গেয় ডলফিন স্যাংচুয়ারি। কিন্তু গঙ্গায় নৌকো এমন হেলে দুলে আসছিল, সেটা দেখে ভয়ে আর সেই নৌকায় চাপতে পারিনি। নিলাম মোটর বোট। মোটামুটি কিছুটা আলো ফুটে গেছে, মারাত্মক ঠান্ডা করছে, মানে ট্রেনে তো বিভৎস গরম করছিল। আমরা চিন্তা করছিলাম যে এত জ্যাকেট, এত মানে সমস্ত কিছুই আনা হয়েছে, তো এগুলো কি করতে এনেছি। তো এখানে এসে গঙ্গার পাড়ে আসার আগে পর্যন্ত বেশ গরম করছিল, কিন্তু গঙ্গার পাড়ে জাস্ট বসার পর থেকে এত হাওয়া যে কি বলবো। বেরিয়ে পড়ি এবার। গঙ্গা মাইয়া কি জয়। এই যে আমরা ছোট নৌকা নিলাম না, যেগুলো হচ্ছে মোটর বোট, সেগুলোতেই যাচ্ছি। ভাড়া পড়ছে পার হেড 100 টাকা। টোটাল আমরা 5 জন আছি, 500 টাকা। 3টে দ্বীপ দেখাবে, আর একটা চর আছে যেটা, সেটাও আমাদের দেখাবে। ছোট বোট না যাওয়ার কারণ, সবচেয়ে বড় কারণ যেটা, বিভৎস হাওয়া দিচ্ছে, ঢেউ উঠছে একদম গঙ্গার মধ্যে, দেখাবো আমি। আর পুরো নৌকাগুলো এরকম দুলছে, সিরিয়াসলি ভয় লাগছে। মাছ ধরার নৌকো দেখা যাচ্ছে, কি সুন্দর সেই টিনের চাল, যেটা হয় টিনের চাল দিয়ে দেখুন করা হয়ে গেছে। প্রচুর পাখি, দেখ। এটাই এখানে সবচেয়ে বড় দ্বীপ, যেটা দূর থেকে একদমই দেখা যাচ্ছিল না, আজকে এতটাই কুয়াশা। তো সামনে আসার পর বেশ ভালো বোঝা যাচ্ছে। ঠিক এই দ্বীপটার পাশেই আর একটা দ্বীপ, যেই দ্বীপটাতে এখন আমরা যাচ্ছি মনে হয়, তাহলে এর পিছনেও আর একটা থাকতে পারে। বললো সবচেয়ে দূরে যে দ্বীপটা, সেটাতেই কিনা এখন আমরা যাব। পরে দ্বীপ হয়েছে সেরকম নয়, একদম স্বয়ং পাথর দিয়ে দিয়ে তৈরি করা দ্বীপ, মানে তৈরি করা বলবো না, একদম প্রাকৃতিকভাবে তৈরি দ্বীপ।
জায়গা, মানে আমি যত ভিডিও দেখেছি অতটা ভালো লাগেনি যতটা এই কুয়াশা মাখা সকালে। দেখে মোটেও ভালো লাগে একদমই তাই, এটা মানে জাস্ট ফিল করার জিনিস। অসাধারণ জায়গা, সিরিয়াসলি অসাধারণ। মানে শুধুমাত্র এই জায়গাটাতে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যাবে। এখানে কিছু একটা ছিল। বোটে চেপে প্রথমেই আমরা গেলাম পাঞ্জাবি বাবা আশ্রম। গঙ্গার ওপর এত বড় দ্বীপ ও পাহাড় দেখে সত্যি অবাক হতে হয়। শান্ত নির্জন পরিবেশ, একটি বিড়াল ছাড়া আর কাউকে চোখে পড়েনি। বড় পাথর দেখতে পাবেন। পাথরটার একটা বিশেষত্ব আছে, পাথরটা আপনাদেরকে ভালো করে দেখাই। পাথরটা দেখলে আপনারা বুঝতে পারবেন যতটা সম্ভব বৌদ্ধ স্থাপত্যই। সুন্দর। ভবানী কুণ্ড, এখানে একজন আমাদের দেখে মিয়াও মিয়াও করছে। এই যে মিষ্টি পাড়া। পাঞ্জাবি বাবার আশ্রমটি ঘুরে আমরা চেপে বসলাম নৌকায়। গেলাম দ্বিতীয় দ্বীপ, তাপস আশ্রম। নাম তাপস আশ্রম। তো চলুন এটাতেও দেখা যাক এখান থেকে কিরকম ভিউ পাই। আপনাদেরকেও দেখাই। এখানেও বেশ চওড়া চওড়া সিঁড়ি করা আছে, আর এই যে ওপরে লেখাই আছে তাপস আশ্রম। এই জায়গাটিও ভীষণ সুন্দর, কিন্তু গাছ কেটে এত কনস্ট্রাকশন হচ্ছে, এটা খুব খারাপ লাগলো। চলে এসেছি, এটাই আমাদের শেষ আশ্রম। এটা হচ্ছে শান্তি বাবার আশ্রম। আমরা এবার চলে এসেছি শান্তি বাবার আশ্রমে। এখানে ভেতরে ছবি তোলা যায় না বা ভিডিও করা যায় না, তাই বাইরে থেকেই একটুখানি দেখিয়ে দিই। সাধারণ লাগছে। শুধু যা জুতো ফুতো পরা এখানে বারণ, পায়ের তলায় ঠান্ডায় একদম অসার হয়ে গেছে। এই মুহূর্তে বসে আছি গঙ্গা বক্ষে। শান্ত পরিবেশ, শান্ত সকাল। আমরা বসে আছি কেহেলগাঁওতে। মহাভারতে অষ্টবক্র মুনির কথা আপনারা সকলেই শুনেছেন। অষ্টবক্র মুনি ছিলেন কাহল বা কুহাদ মুনির সন্তান। কাহল মুনি যখন কারারুদ্ধ ছিলেন রাজার, এই অষ্টবক্র মুনি কিন্তু তর্কে রাজাকে, রাজার যে পণ্ডিত ছিল তাকে হারিয়ে তার পিতাকে উদ্ধার করেন। এবং এই কোহাল মুনির যে তপস্থল বা তপস্যা স্থল, সেটাই হচ্ছে এই কেহেলগাঁও, যেখান থেকে কিন্তু কোহাল মুনির নামটা থেকে এই কেহেলগাঁও জায়গাটা হয়েছে। আর আমরা এই মুহূর্তে যে জায়গাটায় আছি, কেহেলগাঁও যে গঙ্গা আছে, গঙ্গা বক্ষে তিনখানা বড় বড় দ্বীপ আছে। গঙ্গা বক্ষে আপনারা বালির চর দেখে থাকবেন। গঙ্গা বক্ষে অনেকেই ভ্রমণ করেছেন, কিন্তু গঙ্গা বক্ষে এরকম পাহাড় হয়তো আগে দেখেননি। তার জন্য আসতে হবে এই জায়গাটিতে। অসাধারণ পরিবেশ, মেডিটেশনের জন্য। সিরিয়াসলি বলছি, মানে আমি এত জায়গা গেছি, বারাণসীতে যেরকম একটা টান পেয়েছিলাম, ঠিক এখানেও তাই। আর হ্যাঁ, এটা হচ্ছে উত্তরবাহিনী গঙ্গা। ঠিক কাশিতে আপনারা যেটা দেখতে পান, সেখানেও উত্তরবাহিনী গঙ্গা। আর একটা আছে ঝাড়খণ্ডে, আর একটা হচ্ছে এখানে। এই তিনটে জায়গা হচ্ছে উত্তরবাহিনী গঙ্গা। এর মাহাত্ম্যটা বলবো অন্য জায়গায় গিয়ে। আমাদের সেকেন্ড পয়েন্ট সেখানে। এরপর নেমেছিলাম একটা বিশাল বালুচরে। প্রায় 3 ঘন্টা ধরে জায়গাগুলো ঘুরেও যেন মন ভরছিল না, এতটাই সুন্দর।
যারা প্রকৃতই অব্যের জায়গা ঘুরতে চাইছেন, প্রকৃতিকে উপভোগ করতে চাইছেন, চাইছেন নিরিবিলি, তাদের জন্য উৎকৃষ্ট জায়গা এই কাহালগাঁও। 3টি পাহাড় এবং একটি চর, মোট 3 ঘন্টা ঘুরে আমাদের কাছে বোট নিয়েছিল মোট 600 টাকা। এরপর আবার চলে আসলাম ঘাটে। তখন ঘাটের অন্য রূপ, কত ব্যস্ততা তখন। কেউ পুজো দিচ্ছে, কেউ ডুব দিচ্ছে নদীতে, কেউ সাঁতার কাটছে, নানা পসরা নিয়ে বসে দোকানিরা। ঘাট জুড়ে কাঁচের চুরির সম্ভার। এতক্ষণ ঘুরে ঘুরে খিদে পেয়ে গিয়েছিল। সামনেই ছোলা মটর দেখে সেটাই খেলাম কিছুটা, কিন্তু মন লিট্টি লিট্টি করছিল। একটু এগিয়ে গিয়েই তাই পেলাম একটা লিট্টির দোকান, 2 পিস 25 টাকা। এখানে একটা প্রয়োজনীয় কথা বলে রাখি, রাস্তায় কোনো ইউজ অ্যান্ড পে চোখে পড়েনি। লিট্টির দোকানের পাশেই ছিল শ্রদ্ধা হোটেল। ওদের বলাতে ওরা ওদের টয়লেট ইউজ করতে দেয়। বিশেষ করে মহিলাদের এটি একটি বিশাল সমস্যা। যারা এখানে থাকতে চান তারাও থাকতে পারেন হোটেলে। এখানে এই শ্রদ্ধা হোটেল ছাড়াও আরো বেশ কয়েকটি মাঝারি মাপের হোটেল আছে। এখান থেকেই একটা টোটো বুক করলাম 400 টাকার বিনিময়ে। প্রথমে গেলাম বটেশ্বর ধাম। এর সাথে জড়িত বিভিন্ন মাইথোলজিক্যাল কাহিনী। চলুন জায়গাটি দেখতে দেখতে জেনে নিই বিষয়গুলো। এখানে অবস্থিত মূর্তিগুলো দেখলে বুঝতে পারবেন চারিদিকে বৌদ্ধ ধর্মের প্রভাব। এর মতো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কাহালগাঁওয়ের বটেশ্বর ধামে। বটেশ্বর ধামকে বলা হয় গুপ্তকাশী। আসলে এটা নিয়ে একটা পৌরাণিক কাহিনী আছে। যখন মহাদেবের সঙ্গে পার্বতীর বিবাহ হয়, তখন যেহেতু কৈলাস পর্বতে তাকে থাকতে হবে এবং কৈলাস যেহেতু হিমালয়ের আন্ডারে, তো পার্বতী একটু থাকতে তার একটু দ্বিধাবোধ করছিলেন, কারণ সেটা তার পিতার জায়গা। তখন সেই কথাটা মহাদেব বুঝতে পেরেছিলেন এবং তিনি তখন বিশ্বকর্মা এবং দেবর্ষিকে দায়িত্ব দিয়েছিলেন যে কৈলাসের সমান জায়গা বিশিষ্ট কোনো একটা দ্বিতীয় জায়গা খুঁজতে। তার জন্য শর্ত ছিল এটাই যে 2টো নদীর মিলনস্থল হতে হবে, গঙ্গাকে উত্তর বাহিনী হতে হবে। তো তখন তারা 3টে জায়গা বেছেছিল, একটা বারাণসী, একটা হচ্ছে এই বটেশ্বর ধাম, আর একটা হচ্ছে ঝাড়খণ্ডের একটা জায়গা। তো বটেশ্বর ধাম ঝাড়খণ্ডের জায়গাটা যেহেতু শক্তিপীঠ, সেটা নাকচ হয়ে যায়। বটেশ্বর ধাম যতটা কৈলাসের জায়গা তার থেকে কিছুটা কম পড়ে, তারপরে গিয়ে বারাণসীতে কাশী স্থাপিত হয়। সেই কারণে এটাও যেহেতু সিলেক্ট হয়েছিল, এটাকে ওই কারণে গুপ্ত কাশী বলা হয়। আমরা এই মুহূর্তে চলে এসেছি বটেশ্বর ধামের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে যে জায়গাটা, অর্থাৎ ঠিক বটেশ্বর ধামের পিছনে যে গুহাগুলো আছে সেই জায়গাটা দেখতে। আপনাদেরকে দেখাবো পাথর কেটে, কি সুন্দর পাথরের কেটে ওখানে গুহা আছে এবং কিছু স্কাল্পচার আছে। চলুন দেখাই। জায়গাটিকে 84 সিধকি পীঠ বলা হয়। মনে করা হয় এখানে 84 জন তান্ত্রিক ধ্যান করতেন এবং এই যে খোদাই কার্যগুলো দেখা যাচ্ছে সেটি সেই 84 জন তান্ত্রিকেরই। এরপর আমরা গেলাম পাহাড়ের উত্তর পশ্চিম দিকে সবচেয়ে বড় গুহা পাতালপুরি গুহাটি দেখতে। এরপর আমাদের গন্তব্য 8ম শতাব্দীর শেষ এবং 9ম শতাব্দীর প্রথম দিকে রাজা ধর্মপাল দ্বারা প্রতিষ্ঠিত
বিক্রমশিলা মহাবিহার, যেটিকে ধ্বংস করে দিয়েছিলেন বখতিয়ার খলজি। সেই সময় পর্যন্ত এই বিহারটি 400 বছর রানিং ছিল। এখানে 25 টাকা করে মাথা পিছু টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। ভিতরে একটি সংগ্রহশালাও আছে। ক্যামেরার জন্য আলাদা 25 টাকা চার্জ করা হয়। বিক্রমশিলা মহাবিহারের স্থানটি থেকে আমরা এখন যাব বিক্রমশিলা স্টেশনের উদ্দেশ্যে। দূরত্ব প্রায় 6 কিলোমিটার। বিক্রমশিলা স্টেশন থেকে 1:15 নাগাদ ট্রেন ধরে আমরা চলে যাব সুলতানগঞ্জ স্টেশন। দেখব আজগবিনাথ মন্দির। আজকের মতো আমাদের কেহেলগাঁওয়ের ট্রিপ শেষ হলো। এখন মোটামুটি 1:15-20 বাজে। আমরা এসে পৌঁছেছি বিক্রমশিলা স্টেশন, যেখান থেকে আমরা যাব সুলতানগঞ্জের দিকে, দেখব আজগবিনাথ মন্দির। কেহেলগাঁও স্টেশনটা আপনাদের একবার দেখাই। আমরা বেগুন কোদা নিয়ে এত রকম কথা বলি, এটা তার থেকেও ভুতুড়ে জায়গা। আজগবিনাথ মন্দিরটির সঙ্গে বিভিন্ন পৌরাণিক গাথা অর্থাৎ মাইথোলজি জড়িত। কথিত আছে কালা পাহাড় যখন সমগ্র হিন্দু মন্দির ধ্বংস করার পণ নিয়েছিলেন, তখন তিনি এই মন্দিরটিও ভাঙতে চেয়েছিলেন, কিন্তু মন্দিরটি ভাঙতে পারেননি। তার পাশেই একটি পাহাড়ের ওপর অবস্থিত পার্বতী মন্দিরটি ধ্বংস করেন এবং সেখানে তিনি একটি মসজিদ স্থাপন করেন। এখান থেকেই জল ভরে মানুষের দেওঘরে ঢালতে যায় শ্রাবণ মাসে। আর আমি যখন দেওঘর গেছিলাম, এরকম দুজন মানে একজোড়া দম্পতিকে দেখেছিলাম, যারা এখান থেকে ওই দণ্ডি কেটে দেওঘর যাচ্ছিলেন মানত পূরণে। ভাবা যায়, এটাই ভক্তি। একদিকে সানসেট হচ্ছে আর ওই যে মন্দির। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের আজকের ট্রিপের শেষ গন্তব্য, সেটা হলো আজগবিনাথ মন্দিরের সামনে অবস্থিত, অবশ্যই ভাগলপুরের সুলতানগঞ্জে। সুলতানগঞ্জের স্টেশন থেকে জাস্ট একটা টোটো ভাড়া করলে 5 মিনিটের মধ্যেই আপনারা পৌঁছে যাবেন আজগবিনাথ টেম্পল, এবং তারপর এই লম্বা গঙ্গা বক্ষে ব্রিজটা হেঁটে ক্রস করে পৌঁছে যাবেন মন্দিরের সামনে। এই আজগবিনাথ মন্দিরকে নিয়ে অনেক মিথ আছে, অনেক পৌরাণিক গাথা আছে। বলা হয় এই জায়গাটি ঋষি জাহ্নুর সঙ্গে সম্পর্কিত। ঋষি জাহ্নু, যিনি বা যার তপস্যার স্থল ছিল এই আজগবিনাথ, এখানে মহাদেবকে তার ধনুক আজগব দেওয়া হয়েছিল, সেই জন্য জায়গাটার নাম আজগবিনাথ। এবং শুধু তাই নয়, জাহ্নু ঋষি যখন এখানে তপস্যা করছিলেন, তখন গঙ্গা খুব স্রোতে এখান থেকে বয়ে যাচ্ছিল এবং তাতে তার ধ্যানভগ্ন হয়। ধ্যানভগ্ন হওয়ার পর তিনি গঙ্গাকে গিলে ফেলেন। তো গিলে ফেলার পরে ভাগীরথ এসে সেই গঙ্গাকে ছেড়ে দিতে রিকোয়েস্ট করেন। তখন জাহ্নু ঋষি তার উরু থেকে সেই গঙ্গাকে ছেড়ে দেয় এবং তাই জন্য গঙ্গার আরেক নাম জাহ্নবী। চলুন আমরা বরং আজগবিনাথ মন্দিরটা আপনাদের দেখাই। শুধু মন্দির নয়, এর পাথরের গায়ে যে স্কাল্পচারগুলো আছে অসাধারণ, এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর অবশ্যই এই ধরনের জায়গা ঘোরার জন্য থাকতে হবে তেপান্তদ্দা এক্সপ্লোরারের পর্দায়, এবং দেখতে হবে অফবিট কাকে বলে। অ্যাকচুয়ালি অফবিট জায়গা, যে জায়গাগুলো হয়তো খুব কমন মনে হতে পারে, কিছুই নেই, সেই জায়গাগুলো তুলে ধরবো আমি আপনাদের সামনে। সঙ্গে থাকুন, আমার সঙ্গে থাকুন অবশ্যই তেপান্তদ্দা এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলের, এবং আমার অবশ্যই ফেসবুক পেজ প্রিয়াঙ্কা অথবা তেপান্তদ্দা এক্সপ্লোরার দুটোতেই।
পাহাড়ে এসে যেমন লিট্টি খাওয়া বাধ্যতামূলক, তেমন বিহারে এসে ফুচকা খাওয়াটাও বাধ্যতামূলক। আমাদের ওইদিকে যত ফুচকাওয়ালা আছে ভালো, তারা সব কিন্তু বিহারি। জানি না এখানে কেমন ফুচকা পাওয়া যাবে, খেয়ে তো দেখি। ফুচকার টেস্ট একদমই ভালো না। একটা কথা আপনাদেরকে বলে রাখি, বিহারে যারা চা খাবেন চাতে চিনি দিতে বারণ করবেন, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে মিষ্টি খাওয়া হয়, যেটা আমাদের বা আমরা এতটা অভ্যস্ত নই। রাতের ডিনারটা আমরা সেরেছিলাম সুলতানগঞ্জেই, বিহারের বিখ্যাত চম্পারন মটন দিয়ে। সত্যি এটা অসাধারণ ছিল। এরপর রাত্রি 9টা নাগাদ আমাদের ট্রেন ছিল হাওড়ার উদ্দেশ্যে। আমরা ভোর 4টে নাগাদ নামবো বর্ধমান স্টেশন। আজকে আমার এই কেহেলগাঁও ট্রিপটাতে আমার সঙ্গী যারা ছিল তাদের সঙ্গে একবার পরিচয় করে দিই। আমি তো আছি সব সময়, তার সঙ্গে এই যে এর পরিচয় দিতে পারবো না, যাই হোক ও আছে আমার সঙ্গে। তারপরে চলে আয়, আমার সঙ্গে হচ্ছে বিষ্ণুপুর ট্যুর আর মুর্শিদাবাদ ট্যুরের সঙ্গেই মাধবীদি, সবচেয়ে শান্ত আমাদের গ্রুপের। এবং কি বলবো, ও কোনো ব্যাপার নয়, যেখানে রাখা হয় সেখানে থেকে যায়, যা খেতে দেওয়া, হ্যাঁ হ্যাঁ জলের মতো জলের মতো জলের মতো। তারপরে আর আমি ভেসে চলে যা আয় না আয় না আয় না আয় না। বলে দাও। এরপরে চলে আসলো মধুরিমা। মধুরিমা হচ্ছে আমার দার্জিলিং ট্রিমের মানে দার্জিলিং ট্রিপের সঙ্গী। আরেকজন চলে আয়। একে পরিচয় করাবার কিছু নেই, আমার কি বলবো, সকল দুঃখের কি পরিচয় দিচ্ছিস মাইরি? যখনই কোনো প্রবলেম হয় কাঁদতে কাঁদতে যার কাছে যাই সেই আমার একমাত্র দাদা ভাই। চলে এসো। ব্যাস, আজকে আমাদের টিম এই 5 জনার। আমি প্রিয়াঙ্কা, আপনাদের মানস ভ্রমণের সঙ্গী। তেপান্তত্তা এক্সপ্লোরারের পর্দায় আমি আপনাদেরকে জানাই ছোট ছোট উইকেন্ড ট্রিপ, তার সঙ্গে ইতিহাস ঐতিহাসিক জায়গার পরিচয় ঘটাই আমি। এছাড়াও নানান ট্রেক, নানান প্রাকৃতিক জায়গার সম্ভার থাকে আমার এই চ্যানেলে। তাই যারা এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসেন তাদের রিকোয়েস্ট করব, অবশ্যই সঙ্গে থাকুন, আমার সঙ্গে থাকুন তেপান্তত্তা এক্সপ্লোরারের। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি অবশ্যই শেয়ার করে নিন আপনার পরিচিতদের সঙ্গে। আজকের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। কারা কারা কাহেলগাঁও গেছেন এবং কারা কারা প্ল্যান করছেন তারাও জানান কমেন্ট বক্সে। আজকের ভিডিও এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং সঙ্গে থাকার জন্য।